তোমাদেরকে এসডব্লিউপি এর টপিক গুলি লিখে দিয়েছিলাম ক্লাসে, কারো কাছে কি আছে সেটা? কি কি আছে? থ্রিডি প্রিন্টিং, কোটিং এর পরে সিআর সাকার ফিনিশ, ডিজিটাল প্রিন্টিং, লেজার প্রিন্টিং। একটু দেখো তো, চেক করো তো এগুলার বাদে আর কিছু আছে কিনা। সিলেবাসটা দেখে তোমাদেরকে আমি যে হাইলাইট করে দিয়েছিলাম কোন কোন টপিক আমি পড়াবো। হুম। আচ্ছা, ডিজিটাল না, কার্পেট প্রিন্টিং, লেজার প্রিন্টিং, সিআর সাকার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন থ্রিডি প্রিন্টিং এর ওয়ার্কফ্লোটা প্রথমে করবো, দেন হলো টিকিউ সেফটি ক্লাসটা দিব। আমাদের টিকিউ সেফটির 6টা হবে, আর এটা হচ্ছে 4টা হবে। Yes, আমরা প্রথমে ওয়ার্কফ্লো থ্রিডি প্রিন্টিংটা দেখি, থ্রিডি প্রিন্টিং কি বা থ্রিডি প্রিন্টিং কিভাবে কাজ করে সেটা দেখছি। তোমরা আমার তো পাওয়ার নাই। কালকে আমি তোমার ক্লাসটা নিয়ে বলবো না। কালকে কি বার? মঙ্গলবার। তোমরা তো অফলাইনে ক্লাস করো, তাই না? কালকে অফলাইনে ক্লাস করো না মঙ্গলবার? ঠিক আছে, কালকে তো স্লট নাই, কালকে বিকালে করবা? দুপুরের পরে একটা ক্লাস করবা? কালকে রাতে পারবো না? হ্যাঁ, অনলাইনে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম, বলো। ম্যাম, আমাদের তো প্রজেক্টের কাজ করা লাগে, ল্যাবে থাকা লাগে। তা বিকেলে ক্লাস করা পসিবল হবে না। আচ্ছা, ঠিক আছে। Okay. আচ্ছা, ওয়ার্কফ্লো অফ থ্রিডি প্রিন্টিংটা দেখো তাহলে। বুধবার দিন তো তোমরা ক্লাস করো না, বুধবার দিন সকালে একটা ক্লাস নিবে তোমাদের অনলাইন। আবার বৃহস্পতিবার তো আমার রেগুলার ক্লাস আছে, বা পরীক্ষা দিবা। আর কালকে বুধবারে ক্লাস করবা? তো বুধবারে বা কালকে যদি কোনো স্লট ফাঁকা যায়, সেক্ষেত্রে আমাকে ফোন করবে। বুধবারে 10টা থেকে 11:30 পর্যন্ত একটা ল্যাব। 11:30 যে ক্লাসটা আছে ওটা আমি করাবো না, তোমাদের যদি ক্লাস পাই তোমাদের ক্লাসেই করাবো। এটার আগে পিছিয়ে কোনো ক্লাস পেলে আমাকে জানাবে। Okay, ঠিক আছে, আমরা আজকে থ্রিডি প্রিন্টিং স্টার্ট করবো। ওয়ার্ক ফ্লো অফ থ্রিডি প্রিন্টিং, থ্রিডি প্রিন্টটা স্টার্ট করবো আজকে। যারা ক্লাসে আছো সবাই দেখো থ্রিডি প্রিন্টিংটা কিরকম হয়। আমরা প্রিন্টিং যে স্পেশালাইজ প্রিন্টিং, প্রিন্টিংটা কি, ডাইং এর সাথে কি কি ডিফারেন্স, প্রিন্টিং এর কি কি মেথড, কি কি স্টাইল আছে, এই বিষয়গুলো তোমরা সবাই জানো। প্রিন্টিং এর ক্ষেত্রে যে স্ক্রিন প্রিন্টিং মেথড আছে, ওখানে অনেকগুলি ক্যালকুলেশন আছে। আমরা এই ক্যালকুলেশন গুলি রিপিট সাইজের সাথে এঙ্গেজ করে স্ক্রিন কতটুকু প্রিপেয়ার করতে হয়, এইটা কি তোমরা পড়েছো কিনা আমি জানি না। রিপিট সাইজের সাথে মেজার করে প্রিন্টিং এর কিছু মেজারমেন্ট থাকে স্ক্রিনে। কারণ আমরা যখন রোলার পেইন্টও করি আমরা কিন্তু স্ক্রিনই বসাই রোলারের উপরে। তো এই বিষয়গুলির ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা যদি তোমাদের ফ্যামিলিয়ার আসো, তো যদি না জানা থাকে সেটা আমাকে বললে আমি ক্যালকুলেশনটা তোমাদের জানার জন্য দেখিয়ে দিব। এটা আগের ক্লাসগুলিতে দেখে সব। এটা স্পেশাল ওয়েব প্রসেসে আমরা স্পেশালি কোনো প্রিন্টিং গুলো, কোন কোন প্রিন্টিং গুলো ইউজ করি সেগুলো দেখাবো। এর মধ্যে আমাদের যে রেগুলার প্রিন্টিং, সেখানে তোমরা সবাই জানো স্ক্রিন মেথড বা অল ওভার প্রিন্টের ক্ষেত্রে রোলার প্রিন্টিং মেথড। এটা ছাড়াও আরো অনেক রকমের মেথড হয়, ইঙ্কজেট প্রিন্টিং মেথড, সাবলিমেশন প্রিন্ট, অনেক রকম প্রিন্টিং মেথড তোমরা পড়েছো। এছাড়া আরেকটা জিনিস তোমরা পড়ে থাকবে হয়তো, ফ্লক প্রিন্টিং মেথড। আর কিছু ফিনিশের মধ্যে এক্সট্রা ফিনিশ পড়েছো, রেইজিং, শেয়ারিং, র্যাপিং, এই জিনিসগুলো পড়েছো। এগুলি ছাড়াও আরো যে পেন্টিং গুলি আছে, ওয়েট। ওকে, এই ফ্লক প্রিন্টিং বা এমবোসিং, এই জিনিসগুলি ছাড়াও কিছু স্পেশাল জিনিস বা ফ্লক প্রিন্টিং যেগুলো, এগুলিও স্পেশালের ভিতরে পড়ে, কিন্তু আমরা এগুলো পড়াবো না। আমরা আরো যেগুলো ডিজিটাইজ প্রিন্টিং আছে সেগুলি পড়াবো। এট ফার্স্ট হলো ডিজিটাল প্রিন্টিং।
ডিজিটাল প্রিন্টিংটা তোমরা যেটা দেখো যে লিথোগ্রাফিক প্রিন্টিং, মানে পেপার প্রিন্টিং এর মতন ইফেক্ট আসে। আর এটা হলো লেজার প্রিন্টিং, এটা আমরা এই স্লাইডটার পরের স্লাইডে কোটিং এ করানোর পরই লেজার প্রিন্টিংটা দেখাবো, সেদিন বলবো লেজার প্রিন্টিং কিভাবে হয় বা কি। লেজারের সাহায্যে আর কি এটা ব্রাস্ট আউট যেটা হয় না, এরকম আমি দেখাবো তোমাদের। আর এটা হলো 3D প্রিন্টিং। এই কয়েকটা প্রিন্টিং হলো স্পেশালাইজড ওয়েব প্রসেসের মধ্যে দেখানোর বিষয়। আর আমরা স্পেশালাইজড ডাইং এর মধ্যে সুপারক্রিটিক্যাল ফ্লুইড ডাইং পড়েছি। আর যেটা হলো ফোম ডাইং, ফোম মেনলি ফিনিশিং বা প্রিন্টিং এর ক্ষেত্রে ফোম টেকনোলজিটা ইউজ হয়, ডাইং এর জন্য সুপারক্রিটিক্যাল ফ্লুইড ডাইং। প্রি প্রসেসিং ও সুপারক্রিটিক্যাল ফ্লুইড ইউজ করা যায়। এছাড়া তোমরা প্রি প্রসেসিং এর সলভেন্ট ডাইং, সলভেন্ট ফিনিশিং বার পলিশিং এগুলো তো ম্যাডামই পড়াচ্ছে। তো আমরা এটা ছাড়া ফিনিশের ক্ষেত্রে স্পেশাল ফিনিশ হিসেবে তোমরা রেজিং স্ন্যাপিং গুলো পড়েছো আগে, এই সেমিস্টারে পড়বে সিয়ার সার্কেল ফিনিশ। তো এই যে পার্ট গুলি বললাম বা কার্পেট প্রিন্টিং এখানে ক্ষেত্রে, তো এই যে পার্ট গুলি বললাম এগুলি সব আমরা জানতে হবে। এখানে দেখো 3D প্রিন্টিং কেমন হয়। 3D প্রিন্টিং যেটা, সেটা হলো আমরা যে 3D পিকচার আঁকি, মানে এক্স ওয়াই টার্মে যেটা আঁকা 2D পিকচার, ইঞ্জিনিয়ারিং পিকচার গুলো সব 2D পিকচার, এটার বাহিরে যদি আমরা একটা ছায়া হিসেবে আরেকটা এক্সট্রা জেড অক্ষ আঁকি, তাহলে সেটা হয় 3D পিকচার। ওই 3D পিকচারটাই আমরা প্রিন্টিং এর মধ্যে 3D হিসেবে যদি ফুটিয়ে তুলতে পারি, সেটা আমরা 3D প্রিন্টিং। মেইন স্টেপস ফলোড ইন দিস ওয়ার্ক এর মধ্যে দেখা যায় ফার্স্ট আইডিয়া আসবে মাথায়, দেন 3D একটা মডেল তৈরি করা হবে, সেখান থেকে আমরা টোটাল কয়টা কালার নিব এবং কি ধরনের ডিজাইন আসবে, সেখান থেকে আমরা একটা রিপিট সাইজ সিলেক্ট করব। ওই রিপিট সাইজের অনুযায়ী ওই যে 3D প্রিন্টিং এর মধ্যে উপর থেকে দেখো একটা ইঙ্ক জেটের মতন একটা জেট জাস্ট উপর থেকে কালার গুলো ওখানের মধ্যে ইনপুট দিচ্ছে, এবং এর পরবর্তীতে দেখা যায় যেখানে সাদা, যেখানে আহ, কি জানো ইয়েলো কালার, এরকম একটা কালার তৈরি হয়ে যাচ্ছে। এখন দেখো exploration of wearable smart textiles and fashion products, a small lightweight sensitive tracker got touch attention that researchers tried to design and fabricate e-textiles using 3DP technology, মানে 3D printing technology. E-textiles means electronic textiles. তো বিভিন্ন ইলেকট্রনিক টেক্সটাইলস এর মধ্যে এই প্রিন্সিপাল ব্যবহার করা যায়। তোমরা এবার যারা রাজশাহীর সাথে কাজ করতেছো, জানি না কোনটা নিয়ে কাজ করতেছেন, কিন্তু এর আগে একটা প্রিন্টিং এর মধ্যে অনেক সেন্সিটিভ একটা কিছু ব্যবহার করছিল সিলভারের সাহায্যে, এবং সেটার সাহায্যে উনি ইলেকট্রনিক টেক্সটাইল ইউজ করতে চেয়েছেন টেকনিক্যাল পারপাসে আর কি, ওরা কিছু সেন্স করতে পারবে। তো এরকম ভাবে প্রিন্টিং, 3D প্রিন্টিংটা ভাবে কাজ করে, এই জন্য ই টেক্সটাইল ফেব্রিকেশনের কাজ ব্যবহার হয়। Wearable garments with trackers, sensors, একটু আগে যেটা বললাম, self health monitoring during physical activities and or hospitalization of patients using displaying collected data usually and numerically. যেখানে হলো এই প্রিন্টিংটার মধ্যে আমরা যদি এমন কোনো কেমিক্যাল ইউজ করি, যেটা ধরো টেম্পারেচার যদি বাড়িয়ে শুরু দিই, সেটা কোনো একটা সিগন্যাল দিল, তাহলে তুমি বুঝলা যে যদি আমরা একটা ফিভারের পেশেন্ট হয়, তাহলে আমি যদি মাথার কোনো জায়গায় আমি এটা ইউজ করি, তাহলে দেখা যাবে যে তার শরীর বা শরীরের যে কোনো জায়গায় দেখা যাবে যে ওই ক্লথটা সে ওয়্যার করে আছে, যখনই টেম্পারেচার বাড়ছে তখনই ওটা করলো, কালারটা চেঞ্জ করছে, তো তখন এটা আমরা বুঝতে পারি। এরকম আর কি বিভিন্ন জায়গায় সেন্স করতে পারে। E-textiles help athletes to monitor their performance and health condition by recording temperature, sweat, and muscle movement during any kind of sport activities. এটা শুধু যে মেডিকেল পেশেন্টের জন্য এমন না, ই টেক্সটাইলস এর একটা বিশাল ব্যবহার হলো স্পোর্টে বা স্পোর্ট টেক্সটাইলস এর ক্ষেত্রে। যারা স্পোর্ট ওয়্যার ইউজ করে তাদের বিভিন্ন পারফরমেন্সে টেম্পারেচার আপ করছে কিনা কোনো জায়গায়, এগুলাতে ব্যবহার করা হয়। Adaptation of 3D technology in sportswear and textiles holds tremendous potential by making relationship between clothing and physical condition monitoring. সবই হলো ওই যে রেসপন্সিভ। এখানে দেখো একটা স্পোর্টস স্যুট ইউজ করে আছেন একজন, সেখানে এই যে কি হবে এটা, তার যে নি এর এলবোর একটা প্রেশার, দেখো রিস্ট বেন্ডিং এর একটা প্রেশার, ফিঙ্গার বেন্ডিং এর একটা প্রেশার, তারপর এখানে নি বেন্ডিং এর একটা প্রেশার। এই প্রেশারের কারণে দেখো কিরকম হচ্ছে, বেন্ডিংটা যত বেশি হচ্ছে তত এই কার্ভটা বেশি, এলবো বেন্ডিং এর, নি বেন্ডিং এর বিভিন্ন রকমের একটা কার্ভ দেখা যাচ্ছে। তখন দেখা যায় যত প্রেশারের সাথে এই কাপড়টা সেন্স করতে পারছে। ঠিক আছে, এটা দুই ভাবে করা যায়, একটা হলো ফাইবারের সাহায্য করা যায়,
আর এটা হলো প্রিন্টিং এর কোনো একটা ডাইস্টার বা কোনো একটা- এখন আসলে অ্যাপ্লিকেশন অফ 3D প্রিন্টিং ইন ফ্যাশন integral pieces. 3D printing for additive manufacturing is practically applied to geometric shapes and rigid patients instead of flexible garments. এই গার্মেন্ট গুলোতে 3D প্রিন্টেড যে গার্মেন্ট গুলি থাকবে এগুলো জিও টেক্সটাইল, স্পোর্ট ওয়্যার, মেডিকেল টেক্সটাইল, মেডিটেক এই ডিফারেন্ট পারপাসে বেশি ইউজেবল। এই 3D প্রিন্টেড ফেব্রিক গুলি ওয়্যারেবল পারপাস ওয়্যারেবল পারপাস হিসেবে কম ইউজ করে। মেশ কাপড়, most 3D printed garments are produced using the mesh system. NASA is also preparing to print 3D mesh coats for cosmonauts. আচ্ছা, মেশ কি? মেশ কাপড় কেউ চিনো? মেশ কেমন কাপড় হয়? ওভেন না নিট না নন ওভেন বা মেশের কোথাও ইউজ দেখেছো কিনা? মেশ একটা কনস্ট্রাকশন, দুই রকম জিনিস আছে তো, একটা ফেব্রিকের কম্পোজিশন, কনস্ট্রাকশন। মেশ হলো একটা কনস্ট্রাকশন। মেশ কাপড় কেউ দেখেছো কিনা কখনো বাস্তবে? বা মেশ কি ধরনের কাপড়? ওভেন বা নিট বা নন ওভেন, কি ধরনের মেশ? জিনিসটা কি? কোথায় ইউজ দেখেছো? প্রিন্টিং এরই কোথাও ইউজ দেখেছো? তোমাদের ক্লাসে পারফরমেন্স নাইলন মেশ দিয়ে স্ক্রিনটা প্রিপেয়ার করে। আর আর এমনি না নর্মালি মেশ কাপড় দেখো না নিটিং এ বা ইয়াতে, উইভিং এ। হ্যাঁ, এটা একটা ওভেন ফেব্রিক, ঠিক আছে। কে বলেছে এটা? এটা একটা ওভেন। আচ্ছা, মেশ কাপড়টা হলো একদম পাতলা, অনেক ভারী কাউন্টের একটা কাপড়, ওভেন কাপড়। খুব পাতলা হয় এই মেশ কাপড়টা। এই মেশ কাপড়ের মধ্যে এই 3D প্রিন্টেড যদি করা হয় তো সেটা সবচেয়ে বেশি ফুটে ওঠে মেশ কাপড়ের মধ্যে যদি করে। আর তোমরা এটা ইউজ করেছো স্ক্রিন প্রিপারেশনে, নাইলনের মেশ ইউজ করা হয়। গার্মেন্ট অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে প্রিন্টেড জিনিস, বাটন, রিংস, ইভেন লেদার বুটস, এক্সোসেট, প্যারিস ব্যাগস, মানে বিভিন্ন ধরনের এক্সেসরিজ যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো ব্যবহার করা যায়। তাহলে তোমরা বুঝতেছো এই অ্যাপ্লিকেশন গুলো থেকে 3D প্রিন্টিং এর অ্যাপ্লিকেশন কোথাওই নর্মালি ওয়্যারেবল হবে নাই। বেশিরভাগ হলো মানে ইলেকট্রনিক টেক্সটাইল বা টেকনিক্যাল টেক্সটাইলে, আরেকটা হলো মেশ সিস্টেমের মধ্যে ফুটে উঠে, সেটা মেশ তো কনস্ট্রাকশন, আর হলো এক্সেসরিজ এর মধ্যে ব্যবহার করা যায়। বাটন হোক বা অন্য কিছু, ব্যাগ ট্যাগ যেগুলো আমাদের ব্যবহার করা হয় ডাইরেক্টলি স্কিন টাচে আসে না। লেদার বুটস এর মধ্যে বেশি ইউজ হয়, অ্যাক্সেসরিজ এর মধ্যে, জুয়েলারির মধ্যে, শুজ এর মধ্যে, নাইকি, অ্যাডিডাস বড় বড় ব্র্যান্ড গুলি সবগুলোই 3D ব্যবহার করে। ফিউজড ডিপোজিশন মডেলিং, এফডিএম 3D প্রিন্টিং প্রসেস, এটা অত্যন্ত জরুরি একটা একটা টার্ম। এটা একটু তোমরা এই পিকচারটা কি দেখো, ফিউজ ডিপোজিশন মডেলিং, যদি এই পিকচারটা বোঝো তাহলে ওই লেখাগুলি বুঝতে পারবে। আচ্ছা, তোমরা আগে এখানটা একটু দেখো, দেখে আমি ওটার মধ্যে যাই। তোমাদের পিকচারটা বুঝিয়ে দিই তাহলে তুমি এটা বুঝতে পারবে। এবং ঘুরে গেল শুধু আমার ঘুরানো বাবা, এটা শুধু কন্টিনিউ করতেছে না। আচ্ছা, এফডিএম টেকনোলজিটা দেখো, ফিউজ ডিপোজিশন মডেলিং 3D প্রিন্টিং প্রসেস। তোমরা এই পিকচারটা একটু দেখো, ফিউজ ডিপোজিশন মডেলিংটা কি। আমরা এর আগে যে ফার্স্ট পিকচারটাতে দেখেছিলাম একটা বক্সের মধ্যে একটা ইনজেকশনের মতন কোনো কিছু, যেটার সাহায্যে প্রিন্ট হচ্ছিল। এখানে সেটাই আমরা ইলাবোরেটলি দেখছি, ফিউজ ডিপোজিশন মডেলিংটা। 3D প্রিন্টিং এ নর্মালি থার্মোপ্লাস্টিক পলিমারের উপরে করে, এই জন্য তো বলেছি বডি কন্ট্যাক্টে কম আসে। থার্মোপ্লাস্টিক পলিমার, পলিইথিলিন, পলিইউরেথেন যেটাই বলো, এগুলো অ্যারাউন্ড 200-220 এই ধরনের মেল্টিং পয়েন্ট থাকে। তো আমরা এই ফিউজ ডিপোজিশন হলো একটা হিটেড টেম্পারেচারে
সেই হিটের কারণে আহ, এটা বসে যায়। দেখো ম্যাটেরিয়াল স্পুল, আর এখানে হলো হিটেড এলিমেন্ট, নোজেল, এর নিচে অবজেক্ট। এখান থেকে আমার যেটা হচ্ছে, এই একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই পেস্টটা এই ম্যাটেরিয়ালের মধ্যে বসবে, এবং বসার পরে এটা ফিক্সড হয়ে যাবে। এখন ধরো আমরা একটা থ্রিডি প্রিন্টিং করতে গেলে মেইন জিনিসটা হলো হাইট। একটা প্রিন্ট সেম হাইটে হবে না। ফুল প্রিন্টিংটা বিভিন্ন এরিয়া বিভিন্ন হাইটে হবে, এভাবেই তো থ্রিডি ইফেক্ট আসবে। যদি সেম হাইটে হইতো তাহলে তো টু ডি ইফেক্ট আসবে, আমরা যেটা নর্মালি প্রিন্টে থ্রিডি লাগাচ্ছ না। তখন সে কি করবে? বাবা রে বাবা, ভেজা। তখন সে করবে কি, এটাকে বারবার লেয়ার আপ করতে থাকবে, লেয়ার আপ করতে থাকবে। যেখানে লেয়ার বেশি থাকবে ফার্স্ট সে একটা প্রিন্ট করে ফেলবে। সেকেন্ড সে দেখবে যে সেকেন্ড সে নিজেই ভাগ করে নেওয়া হয়। ধরো 16 ভাগ বা 32 ভাগে ভাগ করে নেয়, যে কতটুকু আমি কতবার এটাকে একই এরিয়াতে এই নজেলটাকে পাস করবো। খুব ভালোভাবে কেয়ারফুলি শোনো। ফার্স্ট হলো ডিজাইনটা একটা লেয়ার দিয়ে দিল, সেকেন্ড টাইম আবার যখন লেয়ার দিবে, কোন এরিয়া গুলোতে সেকেন্ড লেয়ারটা যাবে সেটা ফিক্স করবে। থার্ড টাইম যখন লেয়ার দিবে তখন কিছু এরিয়া কমে যাবে, ফোর্থ টাইম আরো কিছু এরিয়া কমে যাবে, 16th টাইম গেলে দেখা যাবে যে অল্প কিছু এরিয়াতে হয়তো আরো কিছু ফার্নিশিং এর প্রয়োজন হয়েছে। এইভাবে এই প্রিন্টটা একটা থ্রিডি ইফেক্ট তৈরি করে থাকে। এখন দেখো এখানে ইউজ হয় কি কি। পিএলএ ইউজ হয়, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক অন বাই construct on a similar principle. ABS, plastic filament, stencil, acrylonitrile, butadiene styrene. These 3D printing materials are sturdy and strong plastic that is oil-based. Lego building blocks are made of this material. এগুলো মেনলি থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়ালের উপরেই বেশি করে, অ্যাক্সেসরিজ এর মধ্যে বেশি ইউজ হয় বা ইলেকট্রনিক টেক্সটাইলে। পিএলএ, পিইউ, পিই এগুলো হলো থার্মোপ্লাস্টিকের মধ্যে আছে। তোমরা কি ফিউজ ডিপোজিশন মডেলিং বা এফডিএম যদি আমি লিখে দিই, তুমি এটাকে ভালোভাবে ইলাবোরেট করে লিখতে পারবে না। এখান থেকে শুরু করে এই পিকচার সহ ম্যাটেরিয়াল গুলোকে কি ইউজ হয় সেটা বলে দিলাম, পারবেন এটা লিখতে? এই যে দেখো এখানের মধ্যে আরেকটু ইলাবোরেটলি লিখছে, লেয়ারের পর লেয়ার, লেয়ারের পর লেয়ার দিতে থাকছে। তাহলে থ্রিডি ইফেক্ট কিভাবে আসবে? এই জায়গাটা লেয়ার থাকবে না, সেই জায়গাটা কম কম থাকবে, যেখানে লেয়ার বেশি থাকবে সেই জায়গাটা বেশি থাকবে, ওগুলো আস্তে 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 থ্রিডি তৈরি হয়ে যাবে। মানে এক জায়গায় অনেকক্ষণ ধরে এটা ঘুরতে থাকে। ঠিক আছে, থার্মোপ্লাস্টিক পলিমার ইউজ করা হয়, পলিমারের মেল্টিং পয়েন্টে ওখানে ওই পেস্টাইটের উপর। এই যে এটা পিডিপি প্রসেস উইথিন হজিনাস ফিলামেন্ট, এটা প্রিন্টিং হেড অফ সিঙ্গেল নোজেল অর ডুয়াল নোজেল। সিঙ্গেল নোজেলের সাহায্য করা যাবে, ডুয়াল নোজেলের সাহায্য করা যাবে, মানে এক্সট্রা যদি নোজেল ইউজ করো দ্রুত হবে কাজটা আর কি। অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে ডিজাইনটার অর্ধেকটা একটা নোজেল কভার করলো, অর্ধেকটা আরেকটা নোজেল কভার করলো। আর একটা নোজেলে যদি বারবার ঘুরতে থাকে তাহলে তার দ্বিগুণ সময় লাগবে। আর এমনিও এওপির মতো আর কি। এওপি তে বলেছিলাম না হেড, তোমাদের ক্লাসে বলো না কার ক্লাসে বললাম, এওপি তে হেড যদি হয় 32টা, তাহলে তোমরা রিপিট সাইজে হাইয়েস্ট কত নাম্বার অফ কালার দিতে পারবে? তোমরা 3 লাখ রিপিট করছো 16টা, কারণ হচ্ছে হাফ হাফ ভাগ হয়ে যায়, সেজন্য রিপিট সাইজ হাফের বেশি দেওয়া যায় না। আচ্ছা, তোমাদের কিছু ক্যালকুলেশন গুলো করছো কিনা জানি না, কিছু ক্যালকুলেশন আছে রিপিট সাইজের সাথে স্ক্রিন প্রিপারেশনের। যখন আমরা রোলারও বানাই, রোলারের উপরেও স্ক্রিনই থাকে। এবার আসো advantage of FDM 3D printing process. FDM is a cheap and accessible 3D technology, perfect for beginners to 3D printing. It's also the most commonly used rapid prototyping technology due to its ease of access. The technology is simple to use. Printers are often user friendly. এগুলো খুব সিম্পল, কম্পিউটারে একটা প্রোগ্রাম দিলে সেই প্রোগ্রাম অনুযায়ী এই ইনজেক্টরটা কাজ করতে থাকে। যেমন ডাইং এর ক্ষেত্রে আমরা করি না, ইনজেকশনের সাহায্যে ইনজেক্ট করি না অটো ডিসপেন্সারে, ওখানে যেরকম কম্পিউটারে প্রোগ্রাম দিয়ে দেই, সেরকম এখানে কম্পিউটারটা প্রোগ্রাম ছেড়ে দেওয়া হয় এবং কালারের রেঞ্জটা বলে দেওয়া হয়। ওই অনুযায়ী এই নজেল গুলো হাঁটতে থাকে এবং একই জায়গায় অনেকক্ষণ ধরে হাঁটতেই থাকে, হাঁটতে থাকে। প্রায় অনেক সময় পরে একটা থ্রিডি প্রথমে বোঝা যায় না, আস্তে 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 থ্রিডিটা বের হয়ে আসে। অনেক কিন্তু চিপ, অনেক অ্যাক্সেসিবল টেকনোলজি। এরও উপরে ধাপ হলো ডিজিটালে ডাইরেক্টলি ছবিকে প্রিন্ট করে ফেলে, তো এখানে অটোমেটিক্যালি থ্রিডি ইফেক্টটা চলে আসে। এতবার হাঁটা দরকার হয় না, কিন্তু আসলে কি শার্পনেস বা অ্যাপিয়ারেন্স সেম হয় না।
আচ্ছা, ডিজিটাল প্রিন্টিং এর কাপড়টা সম্পূর্ণ পেপারের ফটোগ্রাফির মতো লাগে। Disadvantages of FDM 3D printing is disadvantage. The print quality of them is not so good as those by stereolithography or selective laser sintering, মানে আরো কিছু ওয়ে আছে এসএলএ বা এসএলএস, এগুলির মাধ্যমে করলে এফডিএম টা থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। এসএলএ এসএলএস দেখো এটার পিছনে থাকতে পারে, এই যে এসএলএ এসএলএস ও আছে, আমি অনেকদিন আগে পড়াইছিলাম তো আমার মনে নাই। এই যে এসএলএ এসএলএস গুলো এখানের মধ্যে আছে, আমরা যখন দেখবো তখন বুঝবো যে স্টেরিওলিথোগ্রাফি কেমন আর সিলেক্টিভ লেজার স্টেইনটারিং প্রসেসটা কেমন, তাহলে তোমরা নিজেরাই ডিফারেন্স করতে পারবে এফডিএম এর সাথে ডিফারেন্স। থ্রিডি প্রিন্টিং উইথ ফিউজড রিপোজিশন মানে হচ্ছে একটা স্লো প্রসেস, এটা প্রথমে সবাই বুঝছে যে এটা একটা স্লো প্রসেস, কারণ এক জায়গায় অনেকক্ষণ ধরে তারপরে হচ্ছে ইফেক্ট আসে। এই জন্য চিন্তা করা হয়েছে ডাবল নজল দেওয়া যায় কিনা। দিস মেক্স ইট unusable in some industries when large numbers of parts are needed quickly. এটা অনেক স্লোয়ার প্রসেস, যদি অনেক বড় এরিয়া ধরে আমার 3D প্রিন্টিং করা লাগে তাহলে এইসব ইন্ডাস্ট্রি করতে চায় না এফডিএম প্রসেসে। লেয়ার বাই লেয়ার এফডিএম এর মাধ্যমে আস্তে আস্তে 3D প্রিন্টিং প্রসেসটা উঠে আসে উইথ র্যাপিং এন্ড মাইনর শ্রিঙ্কিং। যখনই লেয়ার বাই লেয়ার হবে তখন শার্পনেসটাতে প্রবলেম হতে পারে, অনেকটা সময় ধরে এই কাজটা হবে, স্লোলি হতে থাকবে। আচ্ছা, আমরা এখন একটু এফএলএস এর আরেকটা কি এসএলএ দেখো কোনটা আছে এটা আমরা একটু দেখি, আরেকটা প্রসেস দেখি এই প্রসেসটা কেমন। এই প্রসেসটা দেখলে আমরা বুঝতে পারবো এফডিএম এর সাথে তার ডিফারেন্সটা কি। তারপর আমরা এসএলএ দেখবো, সিলেক্টিং লেজার সিন্টারিং প্রসেস বা এসএলএ প্রসেস। এটা তো তোমরা দেখো তো বসে বসে কি লেখা আছে। আচ্ছা সবাই দেখো এসএলএস প্রসেস তো তোমরা দেখেছো, এর মধ্যে সিলেক্টিভ লেজার সিন্টারিং এ কি লেখা হয়েছে। সিলেক্টিভ লেজার প্রিন্টিং এ কি লেখা হয়েছে, এফডিএম এ দেখেছো কোথাও লেজার ইউজের বিষয়। এসএলএস বা এসএলএস লেজার ইউজ হয়ে গিয়েছে, এখানে লেজারের সাহায্যে কিভাবে কাজ হয়েছে দেখো। দেখো লেজারের সাহায্যে কিভাবে হয়। আচ্ছা, লেজার টেকনোলজির বিষয়টা দেখো, এফডিএম এ যেটা হয়েছিল থার্মোপ্লাস্টিকের টেম্পারেচারে মেল্টিং পয়েন্টে উঠায় কাজ করানো হয়েছিল, আর এখানে লেজারের সাহায্যে যেটা হবে লেজার লাইটের কারণে এই মেল্টিংটা হবে, এবং এই মেল্টিংটা টিজি একদম টিজি নিয়ারে চলে যাবে পাউডারটার টেম্পারেচার। টিজি তো গ্লাস ট্রানজিশনে চলে যাবে, গ্লাস ট্রানজিশনে নেওয়া যাবে না, মেল্টিং পয়েন্টে নিলেই হবে। তো the powder in the build platform is preheated and maintained just below the melting point and or glass transition temperature of the powdered material with the help of infrared heaters. ইনফ্রারেড হিটারের সাহায্যে একে হিটেড করা হয়ে থাকে, এবং ওখানে এই হিটিং এর মাধ্যমে এই পাউডারটা এখানের মধ্যে বসবে। এবং লেজার ইউজ করলে যে সুবিধাটা পাওয়া যাবে ক্যাড এর মতো, আমরা ক্যাড ক্যামে যেরকম কাজ দেখেছি কম্পিউটার ইয়াতে, ক্যাড মডেলের মতো আর কি। এই ক্যাড মডেলের মধ্যে যেটা হবে, যেটা যদি আমি রিপ্রোডাকশন করি তখন সিমিলার ইফেক্টটা পাওয়া যাবে, এবং দ্রুত এই কাজটা হবে। লেজারের সাহায্যে করলে দ্রুত কাজটা হবে, একটা জায়গায় বারবার ইনজেক্টের মাধ্যমে করতে হবে না, কারণ লেজার লাইটের মাধ্যমে এই জিনিসটা ওই পাউডারটা গলে ওই জায়গাটায় বসবে, পাউডারটা আগেই পেস্ট করা হবে। আর যদি আমি ইনজেক্টের মাধ্যমে করতাম কি হইতো, অনেকবার করে ইনজেকশনটা ঘুরতো এবং এখানে প্রিন্টিংটা হতো। Printing the SLO 3D parts at high temperature, as soon as the thin router form is formed and preheated,
confused that focused carbon dioxide laser beam is directed onto the powder bed and moved using galvanometers in such a way that it fuses the material thermally to form the cross-section layer by layer depending on the CAD design. How thick a layer should be decided by the slicing software. এখন হচ্ছে আমি লেজার ছাড়লাম, ওই পাউডারটা বললো এবং পাউডারটা ওই অনুযায়ী ইয়াতে বসলো, প্রিন্টে বসলো। সমস্যা হচ্ছে লেয়ার বাই লেয়ার কিভাবে হবে। ধরো যেটা লেজার প্রিন্টিং এ হয়ে গেল, 3D ইফেক্ট আসবে কিভাবে? 3D এটাই কিন্তু লেজারে কিন্তু এই কাজটাই হয়। পাউডারের লেজার লাইটের মাধ্যমে মেল্ট করে ওই পাউডারটা ওই জায়গাটায় বসে। এখন যদি আমরা এখানে আয়ার হিটারের মাধ্যমে করা হচ্ছে, যে কোনো হিটার মাধ্যমে করলাম, লেজারের মাধ্যমে আয়ার হিটারের মাধ্যমে যে করলাম, এই জায়গাটার মধ্যে কি হচ্ছে, আমি যদি লেয়ার বাই লেয়ার না করি তাহলে কি 3D প্রিন্টিং আসবে? তখন এটা কম্পিউটার এইডেড ডিজাইনের কম্পিউটারটাকে ইমপ্লিমেন্ট করবো। যে কম্পিউটারে যেরকম ভাবে থাকবে, কোথায় কতটুকু হিট লাগবে সেই অনুযায়ী তার হাইটটা ডিপেন্ড করে, হাইটটা উপরে নিচে উঠবে, ওইভাবে আমরা কেমিক্যালটা প্লেস করবো এবং পরবর্তী লেজার ইফেক্ট ফেললে ওটাকে আমরা মেল্ট। Surrounding powder remains loose and supports the next layers, which eliminates the need for the support structures. After a layer is completed, the build platform is lowered depending on the layer thickness, slicing, and a new layer of powder is laid and leveled using the counter rotating roller. যখন একটা লেয়ার কমপ্লিট হয়ে যাবে, বিল্ড পাউডারটা লোয়ার হয়ে গেল ডিপেন্ডিং অন দ্য লেয়ার থিকনেস। কোন লেয়ারে যদি থিক বেশি হয় সেটার মধ্যে আবার সেম কাজটা ওই ইনজেক্টের মতন আবার লেজার ফেলে করতে হবে, কিন্তু এখানের মধ্যে টাইম কনজিউম কম হবে, কারণ এখানের মধ্যে তার ইয়া ঘুরবে না, ইনজেক্ট ঘুরবে না। Carbon dioxide laser beam scans the subsequent cross section of the layer. This process goes on until the whole part is built. যতক্ষণ পর্যন্ত পুরো পাউডারটা বিল্ড, পুরো প্রসেসটা বিল্ড না হবে, পুরো প্রিন্টটা না হবে, ততক্ষণ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড লেজারটা দিতে থাকবে। কুলিং এন্ড পোস্ট প্রসেসিং অফ এসএলএস 3D পার্টস, ফাইনালি দ্য কমপ্লিটেড পার্টস যখন এটা চলে যাবে, অবশ্যই এটাকে নির্দিষ্ট টাইম পর্যন্ত কুল করতে হবে এবং কুল করার পরে এটাকে ড্রাই ওয়াশ বা ক্লিন অফ করতে হবে। ফার্দার ফিনিশিং অপারেশনস আর পারফর্ম হয় নেসেসারি ড্রাইং, কালারিং, বেড ব্লাস্টিং, ফুড গ্রেড ফিনিশিং, বিভিন্ন ধরনের ফিনিশ করতে পারি, সেগুলো করা হবে। প্রিন্টিং এর মতো ডাইরেক্টলি পানিতে ওয়াশ অফ হয় না, এটা সবাই জানো, কিন্তু ড্রাইং কিউরিং হয়, এরপরে অনেকটা সময় পরে সেটা ওয়াশ করছে, একই রকম এগুলোতেও হয়। এসএলএস টা যেটা দেখা যাচ্ছে যে এর আগে যেটা হয়েছে ইনজেক্টের সাহায্যে 3D প্রিন্ট, এখানে না হয়ে এটা লেজারের সাহায্যে 3D প্রিন্ট। এই এর মধ্যে লেয়ার বাই লেয়ার আনতে হবে, দুই ক্ষেত্রে লেয়ার, সবুজের ক্ষেত্রে লেয়ার বাই লেয়ার আনতে হবে কারণ নামই হলো 3D প্রিন্টিং। ওখানে লেয়ার বাই লেয়ার আনতে যে সময়টা লাগবে, এটা এই টাইমটা তার তুলনায় অনেক কম থাকবে, লেজারের সাহায্যে খুব দ্রুত হয়ে যাবে কাজটা। এখন দেখো অ্যাডভান্টেজটা কি সিলেক্টিভ লেজার, হাই লেভেলস অফ রেজলিউশন, মানে হলো এই যে প্রিন্টিংটা হচ্ছে এটা শার্পনেসটা অনেক বেটার। প্রিন্টিং এর ইয়া কি, পারফরমেন্স মেজারমেন্ট কি বলতো, একটা প্রিন্টিং এর পারফরমেন্স মেজারমেন্ট কি? তুমি প্রিন্ট করছো, আমি প্রিন্ট করছি, এটার মধ্যে পারফরমেন্স এর ইভ্যালুয়েশনটা কিভাবে হয়? তাড়াতাড়ি বলো, মেহেদি হাসান বলাই দিব। হ্যাঁ, শার্পনেসটা কিভাবে মেজার করে? প্রিন্টিং ল্যাবের মধ্যে কিভাবে মেজার করছো? শার্পনেস তো আমি সবাই জানি, এটা বলতে পারবো, জানি, মেজার তো করেছো, কিভাবে মেজার করেছো? এটার এরিয়াটা কতটুকু শার্প এটা তো বুঝছি, যে শার্পনেস যত ভালো হবে, একটা পাখি আঁকলাম, ওই পাখিটার মধ্যে এটার এরিয়াটা কতটুকু শার্প, এখান থেকে বুঝবো যে পেন্টিংটা কত ভালো হবে। মেজার করবো কিন্তু চোখের মেজারমেন্টে হয়ে গেল, আমি বললাম এটা শার্প হয়েছে। তোমার এটা তো তাহলে সবসময় কম্পারেটিভ অ্যানালাইসিস হবে, এটা আসলে অ্যাকচুয়ালি শার্প হয়েছে কিনা একটা ইভ্যালুয়েশন থাকতে হবে না? এটা পিকচারের মাধ্যমে, রিজলিউশন অফ পিকচারের মাধ্যমে এটা বের হয় কতটুকু প্রিন্টের শার্পনেস আছে। ফার্স্ট টার্ন অ্যারাউন্ড টাইমস, মানে দ্রুত হয়। ফ্যান্টাস্টিক মেকানিক্যাল প্রপার্টিস, মেকানিক্যাল প্রপার্টিস যেগুলো থাকে, স্ট্রেন, এগুলি কেমন, থিকনেস গুলা কিরকম, এগুলি হলো মেকানিক্যাল পার্ট, এগুলো কিরকম হয় সেগুলো ভালো। হাই স্ট্রেংথ স্টিফনেস ভালো। ওয়াইড সিলেকশন অফ ম্যাটেরিয়ালস, এখানের মধ্যে ওখানে যেমন শুধু থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়ালটা একটা একটা এরিয়া করে দিয়েছে, এখানে অনেক ম্যাটেরিয়াল ইউজ করা যাবে। নো নিড ফর সাপোর্ট স্ট্রাকচারস, সাপোর্ট স্ট্রাকচারের দরকার নাই, এখানের মধ্যে ডাইরেক্টলি যে রাখা লিখছে যে সাপোর্ট স্ট্রাকচার দরকার নাই। এখানে লেয়ার গুলি লুজ হয়ে যায়, পরবর্তী আবার লেজার করে আবার এটা বসতে থাকে, যেহেতু যে লেয়ার গুলিতে হায়ার থিকনেস, সেখানে লেয়ার বেশি থাকবে ওই অনুযায়ী।
তো সাপোর্ট স্ট্রাকচারের দরকার নেই। এক্সিলেন্ট লেয়ার অ্যাডহেশন, অ্যাডহেশন খুব ভালো হয় যেহেতু আয়ার এখানে ইউজ হচ্ছে। আইডিয়াল ফর ডাইং এর জন্য এটা ভালো একটা। পরবর্তীতে প্রিন্টটাকে আমরা ডাই করতে পারি। আমরা দুই তিন রকমের স্টাইল ছিল, এটা তো সবাই জানো যে রেজিস্ট প্রিন্টিং এর ক্ষেত্রে যে পরবর্তী ডাই করে, ডিস্ট্রেস প্রিন্টিং এ ডাই করার পরে প্রিন্ট করে। তো এইখানের ক্ষেত্রে যদি আমি 3D প্রিন্টের কোনো কাপড়কে পরবর্তীতে ডাই করতে চাই করতে পারবো। এখানে কোনোভাবেই প্রিন্টেড এরিয়াটা শার্পনেস কমবে না। Disadvantage যেটা, porous and brittle, the same porosity that makes SLS prints excellent for dye also comprises their structural integrity. Although SLS prints have a comparable tensile strength compared to stereolithography prints, they are much less flexible and can undergo less deformation during age. অনেক বেশি স্ট্রেন সেন্সিটিভ হতে যেয়ে ব্রিটল বানায় ফেলে, ঠিক আছে, এটাই প্রবলেম। অনেক বেশি যে স্ট্রেংথ ঠিক থাকতে হবে, কাপড় ছিঁড়ে যাবে তাও প্রিন্টের স্ট্রেংথ যাবে না। এই ধরনের যখন করতে যায় তখন ব্রিটেল হয়ে যায় যে কোনো কিছু। প্রোন টু শ্রিঙ্কেজ অ্যান্ড ওয়ার্পিং, শ্রিঙ্কেজ শ্রিঙ্ক করতে পারে। 3D প্রিন্টিং এর এই সমস্যাটা সব রকমের স্টেপই থাকে, শ্রিঙ্কের প্রবলেম। এর আগেটা তো দেখো এলপিএম বারবার শ্রিঙ্কের কথাটা গেছে, শ্রিঙ্ক করতে পারে, ঠিক আছে। পরবর্তী শ্রিঙ্ক করতে পারে, যে তোমার বিভিন্ন লেয়ারে লেয়ারে কাজ হয়। একটা জিনিসের 3D পিকচার সেটা আমি কাপড়ে ফুটিয়ে তুলবো, এতটা ইজিলি হয় না। শ্রিঙ্কেজ নিয়ে সবাই কনসার্ন থাকে। মেসি, one of the most bothersome parts of SLS printing process comes when the part has been built and pulled. The cleaning process, when they retrieve the printed part from the powder feed, it will typically be hidden inside a firm block of the unused powder. They will have to break apart this block of powder and clean off excess powder from the printed part using compressed air. এখানে আমাদের মেইনলি বেলুনের ভিতরটা করে নিও, মেসি ইফেক্ট আসতে পারে, মেসি মানে হেজি হেজি দেখা যেতে পারে অনেক ক্ষেত্রে। তাহলে তোমরা দেখো অতিরিক্ত লেয়ার নিয়ে কাজ করবে, লেয়ার গুলো প্রথমে বসে থাকবে, পরবর্তী আস্তে আস্তে লেসার পড়বে এবং সে স্মেল্ট হয়ে হয়ে বসবে। এই প্রসেসটার নামে মেসি হতে পারে। প্রডিউসেস আ লট অফ ওয়েস্ট, অনেক ওয়েস্ট তৈরি হয়, অনেক কেমিক্যাল পরবর্তী দেখা যায় ওয়াশ করে বেরিয়ে আসে। এক্সপেন্সিভ প্রসেস, যেহেতু লেসার সেহেতু লেসারের সেটআপ এক্সপেন্সিভ। স্টেরিওলিথোগ্রাফি আর এসএলএস প্রসেসটা যদি পড়তে পারি তাহলে শেষ হবে, আমরা তো সময় নাই। দেখি পড়াইতে পারবো এসএল এটা, এটা শেষ হয়ে গেলে তার একটা লিঙ্ক খুলবা তাই না? আমরা তো টিকিউ সেফটি ক্লাসে ছিলাম। হ্যাঁ, এটা 30 মিনিট আছে, কিভাবে পড়বো এসএলটা, কিভাবে করবো? আচ্ছা দেখো, স্টেরিওলিথোগ্রাফিটা একটু দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু দেখবা, যেখান থেকে লেজার সোর্স, এক্স ওয়াই স্ক্যানিং মিরর, যে এটা এটা শুরু দেখো, লেজার সোর্স, এক্স ওয়াই স্ক্যানিং মিরর, রেজিন ট্যাঙ্ক, ইউভি ইউভি কার্ভেবল রেজিন, cured layers, movable build platform, এলিভেটর। এখানে যেটা হয়, যা তোমরা এটা দেখো আগে, যতটুকু পারো দেখো।